আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, বর্ষাকালীন বেগুন চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। যদিও এখন ভাদ্র মাস শুরু হয়েছে অলরেডি, আজ হয়তো 2 থেকে 3 দিন হতে পারে। এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে বেগুন গাছের কী অবস্থা। আলহামদুলিল্লাহ, আমার কাছে একদম ছবির মতো মনে হচ্ছে। পুরা বাগানটাই আমার ঠিক ছবির মতো মনে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো জায়গায় কোনো রকমের সমস্যা নেই, কোনো বেগুন গাছ ফোলা নেই। আর বেগুনও এসেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আর বেগুনের সাইজগুলো রয়েছে অনেক সুন্দর। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বেগুনগুলো আসলে কত সুন্দর। এই যে বেগুন, আর আমি আজ আমার এই জমিতে বেগুন উঠানোর জন্য বেগুন হারভেস্টিং করার জন্য এসেছি। যদিও এর পূর্বে আমি এই জমি থেকে ধাপে ধাপে বেগুন হারভেস্টিং করছি। আজকে কয় নাম্বার হারভেস্টিং করছি সেটাও বলতে পারবো না, কারণ গত যে রবিবার ছিল সেই রবিবারে এখান থেকে আমি বেগুন উঠিয়েছিলাম 52 কেজি। আর তার আগে যে শুক্রবার ছিল সেই শুক্রবারে আমি বেগুন এখান থেকে উত্তোলন করেছিলাম 110 কেজি। আজ এসেছি আবার উত্তোলন করার জন্য। তার মানে আমার এখানে এই জমি থেকে বেগুন হারভেস্টিং হচ্ছে সপ্তাহে 3 দিন। আর এখানে আমি যে বাজারে বেগুনগুলো বিক্রি করি সেটা হচ্ছে সপ্তাহে 3 দিনই বাজার। যদিও বেগুনগুলো বাড়ির থেকে এসে ব্যাপারীরা নিয়ে যায়, কিন্তু আমি বর্তমানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বাজারে বেগুন বিক্রি করাটাই বেটার হচ্ছে। কারণ এর পাশাপাশি যেমন আমি চিচিঙ্গা অন্য ফসল বিক্রি করছি, আরও লম্বা বেগুন রয়েছে। সেজন্য দেখা যায় যে ব্যাপারীরা কোনোটাতে দাম একটু বেশি দেয়, আবার কোনোটাতে কম দেয়। কিন্তু বাজারে যখন নিয়ে আমরা বিক্রি করি তাহলে সেখানে দেখা যায় যে অনেক ধরনের ব্যাপারী অনেক দূরে থেকে, ঢাকা থেকে, এখানে ভালুকা, ময়মনসিংহ, বিভিন্ন জায়গা থেকে এখানে আসে তারা এগুলা কিনে নিয়ে যায়, আবার এবং কি তারা সেখানে বিক্রি করে, পাইকারি সেলে বিক্রি করে, আবার কেউ কেউ খুচরা বিক্রি করে। যাই হোক, আমি যে কথা এখন আপনাদেরকে বলতে এসেছি, আর আমার বেগুনের জমিটা বর্তমান দেখাতে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এত সুন্দর বেগুনের গাছ থাকার পিছনে কারণ কি, আর বেগুন সুন্দর হওয়ার পিছনে কারণ কি, সেটি হচ্ছে বেগুনের গাছ যখন আমরা মোটামুটি উঠিয়ে ফেলি, বেগুনের গাছগুলি যখন বড় হয়ে যায়, তখন আমাদের বেগুনের গাছ জমিতে মূলত কাজ থাকে দুটি। একটি হচ্ছে নিয়মিত কীটনাশক প্রয়োগ করা, আরেকটি হচ্ছে নিয়মিত সার প্রয়োগ করা এবং সব কোয়ালিটির সার ব্যবহার করা। দেখা যায় যে এক ধরনের সার ব্যবহার করলেই জমিতে হবে না। সারের মধ্যে রয়েছে দেখা যায় যে জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলি হচ্ছে আসলে যেই মাটির অনুখাদ্য হিসেবে যে সারগুলো প্রয়োগ করে সেই সারগুলো। আর পাশাপাশি তো রয়েছে সাদা সার, যেটাকে ইউরিয়া সার বলি, আর রয়েছে লাল সার, যেটাকে আমরা এমপি সার বলি। এই সারগুলো প্রয়োগ করতে হয়। তবে সর্বোচ্চ বেশি যে সারগুলো জমিতে প্রয়োগ করা হয় সেটি হচ্ছে আসলে মূলত টিএসপি সার। এখানে বাংলা টিএসপি ব্যবহার করা যায় এবং অন্য টিএসপি ব্যবহার করা যায়, মুরুক্ষ ব্যবহার করা যায়, টিউনোসিয়া ব্যবহার করা যায়। তবে আমি দেখতে পাচ্ছি যে সবচাইতে বাংলা টিএসপি ব্যবহার করাটাই ভালো, কিন্তু এটার যদিও বাজার মূল্য বেশি। এখন দেখা যায় যে এই সার প্রয়োগ করতে গেলে প্রায় 2000 টাকার উপরে পড়ে প্রতি বস্তা 50 কেজি। আর আমরা যদি এখানে মুরুক্ষ ব্যবহার করি তাহলে মুরুক্ষ দেখা যায় যে 1400 টাকার মধ্যেই মোটামুটি পাওয়া যায়। কিন্তু আমি টিউনোসিয়া যে সারটা রয়েছে সেই সারটা এখন পছন্দ করি না, কারণ সারটা আমি ব্যবহার করে দেখেছি আমার জমিতে তেমন এই সারের কোনো ফল পাওয়া যায় না। তো 3 থেকে 4 দিন হলো আমার জমিতে সার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সারগুলো এখনও সাদা হয়ে পড়ে গেছে। এটাতে আমি দিয়েছি শুধু যে মুরুক্ষ সার, সেই মুরুক্ষ সার দিয়েছি 50 কেজি এই পুরা জমিতে। এখানে আমার প্রায় 18 থেকে 19% জমি হবে, এই জমিতে দিয়েছি। এই সারের সাথে আমি অন্য কোনোটা ব্যবহার করিনি, কারণ তার দেখা যায় যে 1 সপ্তাহ পূর্বেই এই জমিতে আমি দিয়েছি যেই জিঙ্ক, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো প্রয়োগ করেছি। আর সাথে দিয়েছিলাম 5 কেজি হইল ইউরিয়া সার, আর 7 কেজি দিয়েছিলাম পটাশ সার।
এই এক সপ্তাহ আগেই এই সার দিয়ে আমি জিঙ্ক বোরনের একটা ডোজ করেছি, আর তারই পরবর্তীতেই আমি এই যে এই টিএসপি সারটা দিয়েছি। আসলে টিএসপি সারের যে কাজ হয় সেটি হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসার জন্য এই টিএসপি সার অবশ্যই ব্যবহার করতে হয়। আর যেই জিঙ্ক বোরন ম্যাগনেসিয়াম এই সারগুলো রয়েছে, এই সারগুলো গাছের যে কোয়ালিটি, গাছের যে বিভিন্ন রকমের ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলো থেকে এই গাছগুলোকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য এবং ফুল ফল বেশি রাখার জন্য এবং ফুল ফল ঝরে পড়া রোধ করার জন্য এই সারগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর গাছে যদি ফুল ফল এসে পড়ে তখন যে কাজগুলো করতে হয়, যে কাজগুলো থাকে, সেটি হচ্ছে যে এই ফুল ফলগুলো টিকানোর জন্য নিয়মিতভাবে জমিতে কীটনাশক প্রয়োগ করতে হয়। আর কীটনাশক আমরা প্রয়োগ করে থাকি এক একজনে এক এক ধরনের, একক কোম্পানির, এবং কি অনেকেই দেখা যায় যে বেশি দামের কীটনাশক প্রয়োগ করে থাকে, কিন্তু না, আমি দেখা যায় যে কীটনাশকগুলো প্রয়োগ করে থাকি। এক কোনটি যদি আমি 20 জমিতে ছিটাতে যাই তাহলে দেখা যায় যে আমার 150 থেকে 250 টাকার মতো খরচ হয়। কিন্তু যারা বেশি দামে কীটনাশক প্রয়োগ করে তাদের দেখা যায় 1 কোটি কীটনাশক প্রয়োগ করতে গেলে 250 থেকে 300 টাকার মতো খরচ হয়। তার মানে তফাৎটা কি? তারা ভাবে যে বেশি দামের বিষ দিলে হয়তো বা ভালো কাজ করবে, বেশি দিন লাস্টিং করবে। আসলে না, যেই বিষই প্রয়োগ করা হোক না কেন, বিষের যেই ধারাবাহিকতা সেটা আসলে বজায় রাখতে হবে। এখন যে আবহাওয়া হচ্ছে, এই বৃষ্টি, এই রোদ, মানে বিষে তেমন কাজ করতে চায় না। সেই জন্য আমি এখন জমিতে দেখা যায় যে 2 দিন পর পর, মাঝখানে 2 দিন পর পর 4 দিনের মাথায় কীটনাশকগুলো প্রয়োগ করছি। আর এতেই দেখা যায় যে আল্লাহর রহমতে আমার বেগুনের গাছে এবং বেগুনে কোনো ফুল ছিদ্রকারী পোকা নাই। যদিও এর আগে ছিল, কিন্তু এই বিষটা আমার কন্টিনিউ করার ফলে আলহামদুলিল্লাহ দেখা যায় যে আমি এখন ভালো একটা রেজাল্ট পেয়েছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে আমার গাছের যে ডুগাগুলো রয়েছে, সেই ডুগাগুলো ছিদ্র করার মতো পোকা আমি দেখতে পাচ্ছি না। আর এই তেমন পাচ্ছি না। হঠাৎই দেখা যায় যে 2-1টা বেগুন এরকম বেগুনে পোকা এসেই যায়। এটা দেখা যায় যে বিষ দেওয়ার সময় হয়তোবা এই ফলটার গায়ে বিষ লাগে নাই, না লাগার কারণে এই পোকা এখানে অ্যাটাক করছে। যাই হোক, আর সারের যে ব্যাপারটা সেটি হচ্ছে আসলে সার কিভাবে প্রয়োগ করা হয় এই জমিগুলোতে, জমি ঠিক রাখার জন্য, জমি ভালো রাখার জন্য, সেটি হচ্ছে আমরা এখন যে সারগুলো প্রয়োগ করছি সেটি হচ্ছে জিঙ্ক বোরনের যে ডোজগুলো করি, জিঙ্ক বোরনের ডোজ করি আমরা 15 দিন পর পর। আর এখানে টিএসপি যে সারটা ব্যবহার করি জমিতে ফুল ফল বেশি রাখার জন্য, সেটা 10 থেকে 15 দিন এর মধ্যে এই সারগুলো দিয়ে যায়। কিন্তু এর বেশি দেখা যায় যে যদি আমরা বেশি সময় নিয়ে ফেলি তাহলে দেখা যায় যে ফুল ফলের একটা গ্যাপ পড়ে যায়। প্রথমে যে ফুলগুলো আসে পরে আর ফুল থাকে না, আর ফুল না থাকার কারণে পরবর্তীতে দেখা যায় যে এই ফল আমরা পাই না, সেজন্য একটা গ্যাপ পড়ে যায়। সেজন্য সারের ব্যাপারটাও ধারাবাহিকতা রাখতে হবে, পর্যায়ক্রমে সার ব্যবহার করেই যেতে হবে। এইভাবে যতদিন জমিতে মানে গাছ থাকবে ততদিন এইভাবে ধারাবাহিকভাবে সারগুলো প্রয়োগ করে যেতে হবে। আর কীটনাশকের ব্যাপারটা তো বললামই, কীটনাশক ঠিক এইভাবে ব্যবহার করতে হবে। কীটনাশকের ধারাবাহিকতা যদি না থাকে, কীটনাশক আজ দিলাম, 1 সপ্তাহের মধ্যে কোনো কীটনাশক দিলাম না, তাহলে দেখা যায় যে গাছ থেকে কোনো কোনো ফল সংরক্ষণ করা যাবে না, কারণ পোকায় যে অ্যাটাক করবে। এখন যখন গাছে ফুল আসা শুরু করে দেয় তখন পোকা গাছের মাথার থেকে, গাছের পাতার থেকে গাছের যে ডোগাগুলো রয়েছে সেই ডোগাগুলোতেই বেশি অ্যাটাক করে থাকে। আর এই ডোগাগুলো অ্যাটাক করলে দেখা যায় যে এখানে যে ফুলগুলো রয়েছে, এখানে যে এই ফুলটা রয়েছে, এখন এই ফুলটা বাদ যাবে, ফলটা বাদ যাবে, এবং সামনে যে এই ডোগাটা আরও বাড়বে, অনেকগুলো ফুল রয়েছে সেই ফুলগুলো বাদ যাবে। সেই জন্য কীটনাশকের ব্যাপারটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। সারও যেমন গুরুত্ব দিতে হবে, কীটনাশকের বিপদটা তার সাথে আরও বেশি গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।